নাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী গুপ্তধন। রাত 3:30। রাস্তার একপাশে একখানা মোটর গাড়ি, সামনের আসনে মূর্তির মতো স্থির হয়ে বসে আছে একটা লোক। কনস্টেবল লুইস শিলি নিজের ঘাঁটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর রাখছিল গাড়িখানার উপরে। এইভাবে কেটে গেল ঘণ্টাখানেক। তারপর শিলি এগিয়ে এসে গাড়ির ভেতরে ফেলল নিজের টর্চের আলো। দেখল ড্রাইভারের আসনে বসে বসেই ঘুমাচ্ছে একটা ছোকরা। দুই চোখ বোজা, মাথাটি এলিয়ে পড়েছে কাঁধের উপরে। শিলির প্রথম ধাক্কায় ছোকরা নড়ে চড়ে উঠল বটে, কিন্তু তার ঘুম ভাঙল না। দ্বিতীয় ধাক্কা দিয়ে শিলি হাঁকলে, এই কে তুমি? উঠে পড়ো। ও পুলিশ? তাও ভালো, আমি ভাবলাম ডাকাত বুঝি। কে তুমি? এখানে কি করছিলে? ঘুমিয়ে পড়েছিলাম। নাম কি? ডেভিড টিঙ্গো। বয়স? 17। বাড়ি কোথায়? ক্যামডেনে। এত রাত্রে বাড়িতে না গিয়ে রাস্তায় শুয়ে ঘুমোচ্ছিলে কেন? ওই সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঘুমে চোখটা বন্ধ হয়ে এলো, ঘুমিয়ে পড়লাম এখানে। ছোকরা জবাবগুলো দিচ্ছিল বেশ সপ্রতিভ মুখেই। তার ভাবভঙ্গিও সন্দেহজনক নয়, কিন্তু শিলি ভাবলে তবু বলা তো যায় না। দিনকাল যা খারাপ, চারিদিকেই চুরির পর চুরি হচ্ছে। ছোকরাকে একটু বাজিয়ে দেখা যাক। টিঙ্গো, তোমার গাড়ির লাইসেন্স দেখি। স্যার লাইসেন্স তো নেই, একটা চামড়ার ব্যাগে করে লাইসেন্সটা পকেটে রেখেছিলাম। আজকে 2 দিন হলো ব্যাগটা হারিয়ে গেছে। বটে, তাহলে আমার সঙ্গে একবার থানায় চলো তো বাপু। টিঙ্গো কোনো রকম ইতস্তত না করেই শিলির অনুসরণ করলে। থানায় এসে টিঙ্গো বললে, স্যার মা বাবা হয়তো চিন্তা করছেন, একবার বাড়িতে একটা কল করতে পারি? নিশ্চয়ই, ওই ঘরে ফোন আছে। টিঙ্গো চলে গেল। শিলি থানার ফাইল ঘেঁটে দেখতে লাগলো ডেভিড টিঙ্গো নামে কোনো ছোকরা আসামির নাম খুঁজে পাওয়া যায় কিনা। খোঁজাখুঁজি ব্যর্থ হলো, টিঙ্গোর নাম নেই। টিঙ্গো বলেছে তার বাসা ক্যামডেনে। শিলি অন্য একটা ফোনের সাহায্যে সেই এলাকার থানার কর্মচারীকে ডাকলে, ডিটেকটিভ মর্গ্যান। তিনি শিলির কাহিনী শুনে ক্যামডেন থানার ফাইল খুঁজে বললেন, না, ডেভিড টিঙ্গো নামে কোনো ছোকরা কোনোদিন এই এলাকায় ধরা পড়েনি। তখন শিলির বিশ্বাস হলো যে টিঙ্গো তাহলে দুষ্ট ছোকরা নয়। সে টিঙ্গোর কাছে গিয়ে বললে, তোমার গাড়ি আপাতত থানাতেই থাক, প্রায় ভোর হয়েছে। আচ্ছা, তুমি বাসে চড়ে বাড়ি যেতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। বেশ, বাড়িতে গিয়ে তোমার বাবাকে একবার এখানে ডেকে আনো। বাবাকে? কেন, মাকে ডেকে আনলে চলবে না স্যার? বাবার নাম শুনেই তুমি চমকে উঠলে কেন? মানে এত ভোরে বাবাকে ডাকাডাকি করলে তিনি চটে যেতে পারেন, তাই। বেশ, তাহলে যে কেউ এলেই চলবে। তোমার বাবা কি মা এসে যদি লাইসেন্সের কথা স্বীকার করেন, তবে গাড়ি ছেড়ে দিতে আমি কোনো আপত্তি করব না। টিঙ্গো প্রস্থান করল। শিলি বসে বসে ভাবতে লাগলো, সাবধানের মার নেই বলেই এত হাঙ্গামা করল। ছোকরা অপরাধী নয়, দেখা যাক ওর মা এসে কি বলে। আধ ঘন্টা পর বেজে উঠল টেলিফোনের ঘন্টা। হ্যাঁ, আমি ক্যামডেন থানার ডিটেকটিভ মর্গান বলছি। একটু আগেই তুমি না বলছিলে ডেভিড টিঙ্গো নামে কে এক ছোকরা তার চামড়ার ব্যাগ হারিয়ে ফেলেছে? হ্যাঁ, একেবারেই তাই। উত্তম, সেই ব্যাগটা আমরা পেয়েছি। ছোকরা এখন কোথায়? বাড়ি থেকে মাকে ডেকে আনতে গিয়েছে। বেশ, সে ফিরে এলে থানায় বসিয়ে রেখো, আমরা এক্ষুনি যাচ্ছি। শিলি অবাক হয়ে ভাবতে লাগলো, এ আবার কি ব্যাপার? টিঙ্গোর ব্যাগ ক্যামডেন থানায় হাজির হলো কেমন করে? আর ওটা যে টিঙ্গোর ব্যাগ, তাই বা মর্গ্যান জানতে পারল কেমন করে?
এমন সময় টিঙ্গোর পুনরাবির্ভাব। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর এসে দাঁড়ালেন মর্গ্যান ও কেনলি, দুই ডিটেকটিভ। শিলি জিজ্ঞাসা করলে, তোমার মা কই টিঙ্গো? না, এত সকালে মাকে টানাটানি করতে ভালো লাগলো না স্যার। তাকে আর আনবারও দরকার নেই। কেন? আরে স্যার, মানে আমি ভুলে গেছিলাম, লাইসেন্সটা আমার ব্যাগে নয় স্যার, আমার ঘরেই ছিল। এ নিন। দেখছি সব ঠিকঠাকই আছে। ভালো কথা টিঙ্গো, ক্যামডেন থানা থেকে এই দুজন ডিটেকটিভ এসেছেন তোমার সন্ধানে। ক্যামডেনেই তার বাসা। সেখানকার দুজন ডিটেকটিভ তাকে খুঁজতে এসেছে শুনে টিঙ্গোর মুখ শুকিয়ে গেল। আমাকে কেন? কি ব্যাপার? ব্যাপার কিছুই নয় বাবু, তবে তোমার কাছ থেকে হয়তো আমরা কিছু সাহায্য পেতে পারি। দেখো তো, এই চামড়ার ব্যাগটা কি তোমার? ব্যাগটা নকল চামড়ায় তৈরি। তার উপরে মুদ্রিত আছে এক অশ্বারোহী কাউবয়ের ছবি। বালকরাই এরকম ব্যাগ ব্যবহার করতে ভালোবাসে। টিঙ্গো একগাল হেসে বললে, আরে বাহ, এই তো আমার ব্যাগ। আপনারা এটা কোথায় পেলেন? তীক্ষ্ণ চোখে তাকে আপাদমস্তক দেখে নিয়ে মর্গ্যান বললেন, টিঙ্গো, তুমি ওই চেয়ারে বসো। শোনো টিঙ্গো, আজই রাশি রাশি চোরাই মাল আমাদের হস্তগত হয়েছে। এবার কেমন করে তা বলতে চাই না, সে অনেক কথা। এটুকু খালি জেনে রাখো যে সেই সব চোরাই মালের ভেতরে ছিল তোমার এই ব্যাগটাও। ফাউন্টেন পেন, বন্দুক, রিভলভার, জড়োয়া গহনা প্রভৃতি আরো অনেক বেশ কিছু দামি দামি জিনিসের সঙ্গে এই তুচ্ছ ব্যাগটা কেন ছিল সেটা আমরা বুঝতে পারছি না। এবার তুমি যদি বলতে পারো যে ব্যাগটা কোথায় কেমন করে হারিয়ে ফেলেছিলে, তাহলে চোরের সন্ধান পেতে দেরি হবে না। ডেভিড টিঙ্গোর মুখ দেখে মনে হলো যেন দস্তুর মতো হতভম্ব হয়ে গিয়েছে। তারপর সে মাথা নেড়ে বলল, আসলে স্যার, ব্যাগটা আমার কাছ থেকে চুরি যায়নি স্যার, ওটা আমি হারিয়ে ফেলেছিলাম। তবু চোরাই মালের সঙ্গে আমার ব্যাগটা পাওয়া গেল স্যার। মানে এটা তো ব্যাগটা হয়তো তোমার কাছ থেকেই চুরি গিয়েছে, অথচ আমি টের পাইনি। হ্যাঁ, আশ্চর্য কি, হয়তো চোর তোমার পকেট মেরে সরে পড়েছিল। কিভাবে স্যার? তাহলে তো আমি বুঝতে পারতাম। তোমার ব্যাগটা কবে হারিয়েছে? 3 দিন আগে। তোমার ঠিক মনে আছে? হ্যাঁ, অন্তত গেল 2 দিন থেকে ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না স্যার। মর্গ্যান পকেট থেকে একখানা ট্রলি হস্তান্তর পত্র বার করে বললেন, এটা কি তোমার? হ্যাঁ স্যার, ওইটা তো আমারই, যদিও এখন ওটা ব্যবহার করি না আর। কাগজখানা তোমার ওই ব্যাগের ভিতরেই ছিল। আচম্বিতে টিঙ্গোর মুখ হয়ে গেল রক্তশূন্য। সে বলে উঠল, না 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 না, ওই কাগজখানা আমার নয় স্যার। আমি কি বলে ফেলেছি স্যার। না না, ওই কাগজটা আমার নয় স্যার, ওটা আমার নয়। মানে আপনারা আমার মাথাটা একদম গুলিয়ে দিয়েছেন স্যার। হ্যাঁ, তাই দিয়েছি বটে। স্যার বিশ্বাস করুন, ওই কাগজটা আমার হতে পারে না স্যার, ওই কাগজটা আমার নয়। টিঙ্গো, তোমাকে এখন আমাদের সঙ্গেই যেতে হবে। যা দেখছি আমরা কোনো সাধারণ চুরির মামলা হাতে পাইনি, এর ভেতরে আছে গভীর রহস্য। মর্গ্যানের কথাই সত্য হয়ে দাঁড়ায়। ডেভিড টিঙ্গো বালক মাত্র, কৈশোর অতিক্রম করে সবে যৌবনে পা দিয়েছে বটে, কিন্তু এখনো তার মুখের উপরে আছে বালকতার সুস্পষ্ট ছাপ। অথচ তারই চারিদিক ঘিরে রচিত হয়েছিল যে জটিল ও অদ্ভুত রহস্যের জাল, তা যেমন অসাধারণ তেমনি অভাবিত ও অতুলনীয়। আপাতত আমরাও টিঙ্গোকে পুলিশের জিম্মায় রেখে গোয়েন্দাদের সঙ্গে রহস্য জালের খেই খোঁজবার চেষ্টা করব। চুরির হিড়িক শুরু হয় 1948 খ্রিস্টাব্দের 19 অগস্ট তারিখে। চোরেরা হানা দেয় কলিংস রোডের মিস্টার উটো টপারকারের বাড়িতে। তারা একটা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল। চুরির আগে ভারী ভারী আসবাবগুলো টেনে এনে এমনভাবে সদর দরজার উপর চাপিয়ে রেখেছিল যে বাড়ির মালিক ভিতরে আসবার জন্য ঠেলাঠেলি করলেই তারা সরে পড়বার সুযোগ পাবে। চুরির পর তারা বেরিয়ে গিয়েছিল খিড়কির দরজা দিয়ে। তারপর থেকে শুরু হলো চুরির পর চুরি। ক্যামডেন, কলিংসউড, গ্লসেস্টার, পেন্সকেন, ওকলিন, অডুবন ও হ্যাডেন হাইটস প্রভৃতি সাউথ ডার্সির শহরে শহরে। সর্বত্র তাদের একই পদ্ধতি।
তারা জানলা ভেঙে ভেতরে ঢোকে, সদর দরজার উপরে আসবাবগুলো চাপিয়ে রাখে এবং খিড়কির দরজা দিয়ে পলায়ন করে। প্রত্যেকবারই তাদের আবির্ভাব হয় রাত 8টার কাছাকাছি কোনো একটা সময়। সেই জন্যে তাদের নাম রাখা হলো রাত 8টার চোরের দল। তারা যে সন্ধানী চোর সেই বিষয়ে কোনোই সন্দেহ নেই, কারণ প্রত্যেকবারই চুরির সময় বাড়ির লোক থেকেছে অনুপস্থিত। অনেকদিন পর্যন্ত জনপ্রাণী চোরেদের মুখদর্শন করবার সুযোগ পায়নি। একবার মাত্র জনৈক ব্যক্তি একটি ঘটনাক্ষেত্রে 2 জন লোককে চলে যেতে দেখেছিল, কিন্তু সেও তাদের পিছন দিক ছাড়া আর কিছুই দেখতে পায়নি। অবশেষে মিস্টার জ্যাফার্টির বাড়িতে তাদের একজনের খানিকটা বর্ণনা পাওয়া গেল। ডিটেকটিভ মর্গ্যান ও কনলির কাছে জ্যাফার্টি বললেন, অন্যান্য লোকেরা সিনেমা দেখতে গিয়েছিল, আমি সব আলো নিভিয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলুম। রাত যখন 8:15 তখন একতলায় কি একটা শব্দ হয়, আমারও ঘুম ভেঙে যায়। আমি বিছানা থেকে নেমে পা টিপে টিপে গিয়ে সিঁড়ির আলো জেলে দেখি নিচে একটা লোক দাঁড়িয়ে উপর দিকে তাকিয়ে আছে। সে আমাকে শাসিয়ে বলল, খবরদার টু শব্দটি করো না। পর মুহূর্তে শাঁত করে নিজের পকেটে হাত চালিয়ে দিল। আমি ভাবলাম এইবারে বার করে বুঝি রিভলভার। তারপর সে রিভলভার বার করলো না বটে, কিন্তু পকেট থেকে নিজের হাত বার করে আমার দিকে একটা অঙ্গুলি নির্দেশ করে তালুতে জিভ লাগিয়ে একটা শব্দ উচ্চারণ করলো। তারপরে খিলখিল করে হেসে উঠে এক ছুটে বাড়ির বাইরে পালিয়ে গেল। আমি নিচে নেমে গিয়ে দেখি আমার আসবাবগুলো স্থানচ্যুত হয়েছে বটে, কিন্তু চোর সেগুলো সদর দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার সময় পায়নি। একটা জানলাও ভাঙা। গোয়েন্দারা চোরের চেহারার বর্ণনা জানতে চাইলে জ্যাফার্টি বললেন, তার বয়স 19-20-এর মধ্যেই। মাথার উচ্চতা হবে আন্দাজ 5.5 ফুট। দেহের ওজন 2 মণের বেশি হবে না। মাথায় লম্বা লম্বা চুল, সরু নাক, 2 গালের হাড় উঁচু, আর চোখ দুটো ছোট ছোট। লোকটার ছবি দেখলে আপনি চিনতে পারবেন? পারবো। সব থানাতেই জেল খাটা বিখ্যাত বা অবিখ্যাত আসামিদের অসংখ্য ফটো সংগ্রহ করে রাখা হয়। জ্যাফার্টিকে ছবির বইগুলোর সামনে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো। গাদা গাদা বই। কয়েক ঘন্টা পরে ছবি দেখা শেষ করে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার বাড়িতে যে এসেছিল এর মধ্যে তার ছবি নেই। এই ঘটনার পরের দিনের কথা। গ্লসেস্টারের একখানা বাড়িতে হানা দিল রাত 8টার চোরের দল। তার পরের দিনই কলিংসুডে হলো আবার তাদের আবির্ভাব। এ পর্যন্ত তারা যেসব নগদ টাকা, জড়োয়া গহনা, রেডিও ও ঘড়ি প্রভৃতি সরিয়ে ফেলতে পেরেছে তার মোট দাম হবে 35,000 টাকার চেয়েও বেশি। পুলিশের অবস্থা অত্যন্ত অসহায়। তারা উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছে, প্রাণপণ চেষ্টার ও তদন্তের কিছুই বাকি রাখছে না। তবু নিয়মিতভাবেই চুরি হচ্ছে, আজ এখানে কাল ওখানে, যেখানে সেখানে। পুলিশ অতঃপর কি করবে যেন তা জানতে পেরেই চোরের দল পুলিশের আগে আগেই গিয়ে আবির্ভূত হয় যে কোনো ঘটনাক্ষেত্রে। পুলিশের খাতায় ছাড়া পাওয়া যত দাগি চোরের নাম আছে তাদের ভিতর থেকে প্রত্যেক সন্দেহজনক ব্যক্তিকে আবার ধরে এনে খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু ফল অষ্টরম্ভা। রাতে পথে পথে চৌকিদারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। যেসব দোকানে লোক জিনিসপত্র বাঁধা রাখে বা বিক্রি করে সেখানে খানাতল্লাশ করেও একটি চোরাই মালও পাওয়া গেল না। কনলি একদিন মর্গ্যানকে ডেকে বললেন, চোরেরা যদি না চুরির পদ্ধতি বদলায় আর রাত 8টার চুরি করার অভ্যাস না ছাড়ে, তবে একদিন না একদিন আমাদের হাতের মুঠোর ভিতরে তাদের আসতে হবেই।
তারপর 1949 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি 67 বছরের বৃদ্ধ জর্জ ব্রাউন রাজপথ দিয়ে যেতে যেতে আক্রান্ত হলেন 2 জন গুন্ডার দ্বারা। একটা গুন্ডা রিভলভার দেখিয়ে টাকা দাবি করে। ব্রাউন প্রতিবাদ করাতে সে রিভলভারের বাড়ি মেরে তার মাথা ও মুখ ক্ষতবিক্ষত করে দেয় এবং তিনি মাটির ওপরে পড়ে যান প্রায় অচৈতন্যের মতো। পুলিশ হাসপাতালে গিয়ে ব্রাউনের কাছ থেকে আততায়ীর যে বর্ণনা সংগ্রহ করলে তার সঙ্গে হুবহু মিলে গেল জ্যাফার্টির দ্বারা বর্ণিত চোরের চেহারা। অধিকতর উল্লেখযোগ্য হচ্ছে ঘটনাটা ঘটেছিল প্রায় রাত 8টার সময়। মর্গ্যান বললেন, একই লোকের কীর্তি বলে সন্দেহ হচ্ছে। কিন্তু আচমকাই নতুন পদ্ধতিটা আমার ভালো লাগছে না। কোথায় বাড়িতে বাড়িতে চুরি আর কোথায় রাজপথে রাহাজানি। চোরেরা সাধারণত নিজেদের এক এক বিষয়ে বিশেষজ্ঞ বলে মনে করে, সহসা তারা নিজেদের পদ্ধতি বদলায় না। তো বর্তমান ক্ষেত্রে সময় আর চেহারার যে মিল দেখছি তাও উপেক্ষা করা চলে না। চুরির পর চুরি চলতে লাগলো। চোরেদের হাত যেন দম দেওয়া ঘড়ির কাঁটা, নির্দিষ্ট সময় করে নির্দিষ্ট কর্তব্য পালন। হ্যাডেন হাইটের একখানা বাড়ি থেকে রাত 8টার চোরেরা নিয়ে গেল 7 লক্ষ টাকার জড়োয়া গহনা। মর্গ্যান ও কনলি থানায় বসে চোরেদের নব নব কীর্তি নিয়ে মাথা ঘামাচ্ছেন। হঠাৎ এলো টেলিফোনের আহ্বান। স্ত্রীলোকের কণ্ঠস্বর। সে মার্কেট স্ট্রিটের এক রেস্তোরাঁর পরিবেশিকা। উত্তেজিত কণ্ঠে বললে, শুনছেন? শিগগির আসুন, শিগগির। এখানে একটা লোক এসেছে। কে লোক? কি বলছো তুমি? এখানে একটা লোক কোথায় রাহাজানি করে এসেছে বন্ধুদের কাছে, দেখুন সেই গল্প করছে। শিগগির আসুন, নইলে সে চলে যাবে। তখন 2 গোয়েন্দা মোটর ছুটিয়ে দিলেন সেই রেস্তোরাঁর দিকে। পরিবেশিকা রেস্তোরাঁর দরজাতেই দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করছিল। এক ব্যক্তিকে সে দেখিয়ে দিলে অঙ্গুলি নির্দেশে। সে তখন বাইরে বেরিয়ে পথের উপর এসে দাঁড়িয়েছে। তার পথ রোধ করলেন গোয়েন্দারা। এ কি চান আপনারা? আমরা পুলিশ। তাই নাকি? তুমি কোথায় গিয়ে রাহাজানি করেছো? এতক্ষণ তো সেই গল্পই বলছিলে, তাই না? আমরাও গল্পটা শুনতে চাই। রাহাজানি? হ্যাঁ হ্যাঁ, রাহাজানি। এতক্ষণ তো তাই নিয়ে খুব মুখ সাবাসি করছিলে। মুখ সাবাসি? ঠিক তাই, ঠিক তাই। বন্ধু বান্ধবদের কাছে অনেকেই মুখের কথায় রাজা উজির মারতে চায়। তা কি আপনারা জানেন না? ও আমি যা বলছিলাম সব বাজে বানানো কথা। তোমার নাম? অ্যান্ডি ক্লিং। আমাদের সঙ্গে থানায় চলো। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বৃদ্ধ জর্জ ব্রাউনকে থানায় ডেকে আনা হলো। ক্লিংকে আরও কয়েকজন লোকের সঙ্গে দাঁড় করিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসা করলেন, মিস্টার ব্রাউন, 2রা জানুয়ারিতে যে লোকটা আপনাকে রিভলভার দিয়ে মেরে আহত করেছিল সে কি এই দলের মধ্যে আছে? ব্রাউন মিনিট কয়েক ভালো করে লক্ষ্য করে দেখিয়ে দিলেন অ্যান্ডি ক্লিংকে। এই লোকই, এইটাই। ক্লিং যেন একেবারেই স্তম্ভিত। সে আর্তকণ্ঠে বলে উঠল, না 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 না, উনি ভুল করছেন। অসম্ভব। আমি যদি আরো 10 লক্ষ বছরও বাঁচি তাহলে তোমার মুখ আমি জীবনে ভুলতে পারবো না। আমার কথা বিশ্বাস করুন, এই ভদ্রলোক কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। উনি তোমাকে শনাক্ত করেছেন, তবু তুমি দোষ স্বীকার করছো না কেন? যে দোষ করিনি তাই আমাকে স্বীকার করতে হবে? সেদিন তোমার সঙ্গে আর একজন লোক ছিল। কে সে? কেউ নয়। আমি যখন নিজে ঘটনায় ছিলাম না, আমার সঙ্গে কে থাকবে? এই যে রাত 8টায় চুরি, এর সম্বন্ধে তুমি কি জানো? আপনি কি বলতে চান? আমার বিরুদ্ধে আরো সব চুরির মামলা আছে নাকি? গোয়েন্দারা এমনই সব প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলেন, কিন্তু ক্লিংয়ের কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করতে পারলেন না। তার এক কথা, সে ব্রাউনকে আক্রমণ করেনি, রাত 8টার চুরি সম্বন্ধে বিন্দু বিসর্গও জানে না। গোয়েন্দারা বুঝলেন ব্রাউনের মামলায় ক্লিংকে দোষী সাব্যস্ত করা যেতে পারে বটে, কিন্তু রাত 8টার চুরির মামলায় তার বিরুদ্ধে কিছুই প্রমাণিত হয়নি। তাই জ্যাফার্টিকে ডেকে আনা হলো। সর্বপ্রথমে যার সঙ্গে রাত 8টার চোরেদের একজনের মুখোমুখি দেখা হয়ে গিয়েছিল
তিনিও কয়েকজন লোকের ভেতর থেকে ক্লিংকে বেছে নিয়ে বললেন, এই লোকটিকে সেই চোরের মতো দেখতে বটে, কিন্তু এ ভিন্ন লোকও হতে পারে। তাহলে আপনি ঠিক শনাক্ত করতে পারছেন না? প্রায় সেই লোকই বটে, চোরের চেহারার সঙ্গে অনেক মিল আছে। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। ক্লিংকে রাহাজানির মামলায় বিনা জামিনে ধরে রাখা হলো। মর্গ্যান বললেন, ক্লিং তো এবার বন্দি, এখন দেখা যাক এরপরেও রাত 8টার চুরি বন্ধ হয় কি না। তা যদি হয় তবে বুঝতে হবে ক্লিং সত্য সত্যই ওই চুরিগুলোর সাথে জড়িত রয়েছে। এপারে ক্যামডেন, ওপারে ফিলাডেলফিয়া, এবং দুই শহরের মাঝখান দিয়ে বয়ে যায় ডেলাওয়্যার নদী। নদী পার হয়ে অপরাধীরা দুই শহরে গিয়েই উৎপাত করে, এবং নদী পার হয়ে গোয়েন্দাদেরও দুই শহরে গিয়েই কাজ করতে হয়। কিন্তু ফিলাডেলফিয়ায় এ পর্যন্ত রাত 8টার চোরেদের কোনো উপদ্রব হয়নি। তার বদলে ঘটতে লাগলো অন্যরকম ঘটনা। আদালতে যেদিন অ্যান্ডি ক্লিংয়ের মামলা, ঠিক সেই তারিখেই ফিলাডেলফিয়ার ডাক্তার গ্রুয়েস যখন নিজের ডিসপেন্সারিতে বসে আছেন, তখন দুজন লোক এসে তার কাছে সর্দি কাশির ওষুধ চাইল। ডাক্তার গ্রুয়েস তাদের সঙ্গে কথা বলছেন, হঠাৎ একটা লোক রিভলভার বের করে বলল, এই তোমার কাছে টাকা করে কি আছে, দাও দাও। ডাক্তার বিনা বাক্য ব্যয়ে নিজের ব্যাগটা বার করে দিলেন। তার ভিতরে 200 টাকা ছিল। তবু অকারণেই তারা তাকে রিভলভারের দ্বারা নির্দয়ভাবে প্রহার না করে অদৃশ্য হল না। পুলিশ ভাবল স্থানীয় অপরাধীর কীর্তি। আরও 2 সপ্তাহ পরে ঠিক ওইভাবেই নিজের ডিসপেন্সারিতে বসেই আক্রান্ত ও প্রহৃত হলেন ডাক্তার আরভিং রোজেনবার্গ। চোরেরা তার কাছ থেকে হস্তগত করল 1755 টাকা। গোয়েন্দারা বললেন একই দলের কীর্তি। আরও 2 সপ্তাহ পরে স্থানান্তরে আবার সেই কাণ্ড। এবার স্টার্লি বক নামে আর এক ডাক্তারের পালা। প্রত্যেক ক্ষেত্রেই আবির্ভূত হয়েছিল 2 জন করে লোক, এবং প্রত্যেক ডাক্তারের কাছ থেকেই পাওয়া গিয়েছিল তাদের চেহারার বর্ণনা। কিন্তু পুলিশ তবু কোনো অপরাধীরই নাগাল পেল না। এদিকে অ্যান্ডি ক্লিং যখন বাস করছে ক্যামডেনের জেলখানায়, তখনও বন্ধ হলো না রাত 8টার চুরিগুলো। সত্যি কথা বলতে কি, আদালতে যেদিন উঠল অ্যান্ডি ক্লিংয়ের মামলা, ঠিক সেদিনই রাত 8টার সময় চোরের দল হানা দিল কলিংসউডের একখানা বাড়িতে, এবং যাওয়ার সময় পিছনে রেখে গেল নিজেদের বিখ্যাত ট্রেডমার্ক, সেই ভাঙা জানালা, সেই খোলা খিড়কির দরজা। কনলি বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। মর্গ্যান বললেন, ক্লিংয়ের রাহাজানির সঙ্গে এই রাত 8টার চুরির কোনো সম্পর্ক নেই। ক্লিং ধরা পড়ার পরও তার চুড়িদার রাত 8টার ব্যবসা চালিয়ে যাচ্ছে, এও তো হতে পারে। হ্যাঁ, কিন্তু তাতে আমাদের কি সুরাহা হবে? ক্লিং তো তার জুড়িদারের নাম আমাদের কাছে ফাঁস করে দেবে না। এদিকে চুরির পর চুরি, ওদিকে ডাক্তারের পর ডাক্তারের ওপর আক্রমণ। 2 কাজই চলতে লাগলো একসঙ্গে। এই 2 ব্যাপারের মধ্যে যে কোনো যোগাযোগ আছে এমন সন্দেহ পুলিশের মনে ঠাঁই পেল না। কাগজওয়ালারা খাপ্পা হয়ে উঠল, কিন্তু পুলিশ নাচার। ডাক্তার হোরোশিও ক্যাম্পবেল ডিসপেন্সারিতে উপবিষ্ট। এমন সময় বাইরে থেকে দরজায় করাঘাত হলো। তিনি উঠে দরজা খুলে দিয়ে দেখলেন 3 জন লোক বাইরের বেঞ্চির উপর পাশাপাশি বসে আছে। একজন উঠে দাঁড়িয়ে বললে, বড়ই ঠান্ডা লেগেছে ডাক্তারবাবু, ওষুধ টষুধ দিতে পারেন? ডাক্তার ক্যাম্পবেলের বুকটা ধড়াস করে উঠল। ডাক্তারদের ওপর আক্রমণের কাহিনী তার জানতে বাকি নেই। আততায়ীদের চেহারার বর্ণনাও তিনি খবরের কাগজে পাঠ করেছেন। এই 3 জনের মধ্যে 2 জনের চেহারা সেই বর্ণনার সঙ্গে অবিকল মিলে যায়। কোনো রকমে বুকের কাঁপুনি থামিয়ে শান্তভাবেই তিনি বললেন, একটু অপেক্ষা করুন, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। ঘরের ভেতর ফিরে এসেই তিনি ধারণ করলেন টেলিফোন যন্ত্র। তারপরে থানার লোক পেল তার বিপদের খবর।
তারপর কাটলো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। প্রত্যেকটা মিনিট কি সুদীর্ঘ। প্রত্যেক মিনিটেই ডাক্তারের ভয় হয় এই বুঝি ডাকাতের দল হুড়মুড়িয়ে ঘরে ঢুকে রিভলভার হাতে করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। 4 মিনিট, 5 মিনিট। অবশেষে ঘরের বাইরে শোনা গেল কাদের কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর। ডাক্তার বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। সেখানে দাঁড়িয়ে আছে 2 জন পুলিশ কর্মচারী। পরিচয় জিজ্ঞাসা করে জানা গেল 3 জন সন্দেহজনক আগন্তুকের মধ্যে 2 জন হচ্ছে সহোদর, নাম ওয়াল্টার ও ড্যানিয়েল গ্লেনন। তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের শ্যালক ওয়াল্টার স্যামসন। গোয়েন্দারা জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করতে এসেছো? ওই স্যামসানে একটু ঠান্ডা লেগেছে, আমরা ওষুধটা নিতে এসেছি। স্যামসনের ঠান্ডা লাগার কোনো লক্ষণই তো দেখতে পাচ্ছি না। ঠান্ডা লেগেছে আমার বুকের ভিতরে। আপনারা যদি তা দেখতে না পান সেজন্য আমি দায়ী নই। বেশ, থানায় চলো। যে 3 জন ডাক্তার আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে 2 জনের পাত্তা পাওয়া গেল। ডাক্তার বক কিছুক্ষণ লোক 3 জনের দিকে তাকিয়ে ওয়াল্টার গ্লেননকে শনাক্ত করলেন এবং ওয়াল্টার স্যামসন সম্বন্ধে বললেন, ওকেও দ্বিতীয় ব্যক্তির মতোই দেখতে বটে, কিন্তু আমি হলফ করে কিছু বলতে পারবো না। ডাক্তার রোজেনবার্গও ওয়াল্টার গ্লেননকে শনাক্ত করলেন এবং ড্যানিয়েল গ্লেনন সম্বন্ধে বললেন, ওর সঙ্গে দ্বিতীয় ব্যক্তির মিল আছে বলে মনে হচ্ছে। কিন্তু 3 জন আসামি প্রবল প্রতিবাদ করে জানালে তারা সম্পূর্ণরূপেই নিরপরাধ এবং সেই 2 ডাক্তারকে তারা জীবনে কখনো চোখেও দেখেনি। তাদের ওপরে বিনা জামিনে হাজত পাশের হুকুম হল। ফিলাডেলফিয়ার ওয়াল্টার গ্লেনন ক্রমাগত প্রতিবাদ করছে, আমি নিরপরাধ, ডাক্তারদের আমি আক্রমণ করিনি। এদিকে ক্যামডেনের অ্যান্ডি ক্লিংয়ের মুখেও একই কথা, আমি নিরপরাধ, মিস্টার ব্রাউনের ওপর আমি হানা দিইনি। অথচ আক্রান্ত ব্যক্তিরা তাদের 2 জনকেই নিশ্চিত রূপে শনাক্ত করতে পেরেছেন। এদিকে রাত 8টার চোরের দল নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে পরিপূর্ণ উৎসাহে। অবশেষে ক্যামডেনের মিসেস ক্যাথারাইন অ্যান্টনের কাছ থেকে টেলিফোনে খবর এলো তার প্রতিবেশীর এক শিশুপুত্র একটি বাক্স কুড়িয়ে পেয়েছে। তার মধ্যে আছে বন্দুক, জড়োয়া গয়না, ঘড়ি ও আরও হরেক রকম দামি জিনিস। কনলি তখনই যথাস্থানে গিয়ে হাজির হতে দেরি করলেন না। শিশুর নাম ফ্রেডি টম, বয়স 7 বৎসর। সে একটা নয়, পেয়েছে 3-3টে বাক্স। একটা বাক্স খুলে দেখা গেল তার ভিতরে রয়েছে অনেক ঘড়ি, ফাউন্টেন পেন, রূপোর বাসন, আংটি, হীরক খচিত সোনার গয়না, একটা রিভলভার ও কতগুলো কার্তুজ। কনলির বুকের ভেতর উচ্ছ্বসিত হয়ে উঠল রক্তস্রোত। বিপুল আগ্রহে অন্য 2টো তিনি খুলে ফেললেন তাড়াতাড়ি। সে 2টো বাক্স ওই দামি জিনিসে ঠাসা। এই যে রাজার ঐশ্বর্য। 2-1খানা গয়না পরীক্ষা করেই বোঝা গেল সেগুলো হয়েছিল রাত 8টার চোরের দলের করতলগত। এই যে স্বপ্নাদিত সৌভাগ্য। শিশুর দিকে ফিরে কনলি শুধলেন, খোকাবাবু, এগুলো তুমি কোথায় পেয়েছো? নদীর ধারে খুব ভোরবেলায় খেলা করতে গিয়েছিল। আমি একটু হলেই বাক্সগুলোর উপরে হোঁচট খাচ্ছিল। তুমি বাক্সগুলো খুলে দেখেছিলে? তা আবার দেখিনি, আমি ভেবেছিলাম ওগুলো হচ্ছে বোম্বেটাদের গুপ্তধন। তারপরই তুমি সোজা বাড়িতে ফিরে এলে বুঝি? আমার যেসব বন্ধু বাক্সগুলিকে বাড়িতে আনার জন্য সাহায্য করেছিল, বাক্সের কিছু কিছু জিনিস নিয়ে আগে তাদের কিছু উপহার দিয়েছিলাম। কি কি জিনিস বাছা? কত কিছুই মনে আছে, যে যা চাইলে তাই। ফ্রেডি টমের মায়ের দিকে ফিরে কনলি বললেন, আপনি পেয়েছেন এক আশ্চর্য সৎ পুত্র। বেশিরভাগ ছেলেই এরকম কিছু পেলে আর কারোর কাছে সে কথা প্রকাশ করত না। থানায় যখন বাক্স 3টে নিয়ে আসা হলো, সবাই তখন চরম বিস্ময়ে একেবারে হতবাক।
মর্গ্যান বললেন, এত ঐশ্বর্য নদীর ধারে পরিত্যক্ত হলো কেন? যে এমন কাণ্ড করেছে তাকে আমরা যে কোনো উপায়ে খুঁজে বার করব। আমিও ওই কথা ভেবে দেখেছি। আমার কি সন্দেহ হয় জানো, ক্লিং ধরা পড়াতে তার জুড়িদার ভয় পেয়ে এই কার্য করেছে। জিনিসগুলো ভালো করে পরীক্ষা করে দেখা যাক নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা। রাত 8টার চোরের দল যেখান থেকে যেসব জিনিস চুরি করেছিল পুলিশের কাছেই ছিল তার সুদীর্ঘ তালিকা। পরীক্ষা কার্য যখন চলছে সেই সময় মর্গ্যান বাক্স হাতড়ে বার করলেন একটা নকল চামড়ার ব্যাগ। একখানা ট্রলি হস্তান্তরপত্র ছাড়া তার ভিতরে আর কিছুই ছিল না। মর্গ্যান বললেন, এই ব্যাগের উপর সম্ভবত কারোর নামের দুটো আদ্যক্ষর লেখা আছে, DT। এরকম ব্যাগ তো ছোড়ারাই ব্যবহার করে, এর মানে কি? হ্যাঁ, এই ছোকরাদের উপযোগী বটে। এমন এক ছোকরা যার নামের দুটো আদ্যক্ষর হচ্ছে DT। যদিও তা হয়তো সম্ভবপর নয়, তবু একটা কথা আমার মনে হচ্ছে। কি কথা? একটু আগেই গ্লসেস্টার থানা থেকে ফোন এসেছিল ডেভিড টিঙ্গো নামে এক ছোকরার খবরাখবর নেওয়ার জন্য। সেও নাকি তার একটা চামড়ার ব্যাগ হারিয়ে ফেলেছে। DT তো ডেভিড টিঙ্গোর নামের আদ্যক্ষরও হতে পারে। চলো সেখানেই যাই। এর আধ ঘন্টা পরেই গ্লসেস্টারের থানায় মর্গ্যান ও কনলি পৌঁছন। তারপর শুরু হয় ডেভিড টিঙ্গোর সঙ্গে কথাবার্তা। টিঙ্গো স্বীকার করে ব্যাগটা তারই। গোয়েন্দারা তাকে সেই ব্যাগের ভিতর ট্রলি হস্তান্তরপত্রখানাও দেখান। প্রথমটা সেখানাও সে নিজের বলে মেনে নেয়, কিন্তু পর মুহূর্তেই রক্তহীন হয়ে যায় তার মুখ। না 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 ওই কাগজখানা আমার নয় স্যার। আমি কি বলে ফেলেছি স্যার। না না ওই কাগজটা আমার নয় স্যার, ওটা আমার নয়। মানে আপনারা আমার মাথাটা একদম গুলিয়ে দিয়েছেন স্যার। হস্তান্তরপত্রের ওপরে ছিল গতকালের তারিখ, অথচ টিঙ্গো বলে তার ব্যাগ খোয়া গেছে 3 দিন আগে। তার মানে গতকালও এই ব্যাগটি তার কাছেই ছিল। কেন সে এই মিথ্যে কথা বলল? পুলিশের সন্দেহ হলো তখন। ডেভিড টিঙ্গোকে নিয়ে গোয়েন্দারা গেলেন তার বাড়িতে। তার বাবা তখন কর্মস্থলে গিয়েছেন, বাড়িতে কেবল তার মা। তাদের বাসা খানা তল্লাশ করে সন্দেহজনক কিছুই পাওয়া গেল না, কেবল একটা রিভলভার ছাড়া। সেটা বেলজিয়ামে প্রস্তুত এবং লুকোনো ছিল ডেভিড টিঙ্গোর শোবার ঘরের বিছানার তলায়। তাকে জিজ্ঞাসা করা হলো রিভলভারটা সে কোথায় পেয়েছে। সে বেশ সপ্রতিভভাবেই বলল, স্যার, রাস্তায় একটা খালি মোটর গাড়ি দাঁড় করানো ছিল, ওইটা পড়েছিল তারই পেছনের সিটে। ছোটবেলা থেকে চাইতাম আমার কাছে একটা রিভলভার থাকুক, তাই স্যার লোকটা সামলাতে পারলাম না। রিভলভারটা চুপি চুপি তুলে নিয়ে সরে পড়লাম। তার আগে আমি জীবনে কোনোদিন কিচ্ছু চুরি করিনি স্যার। তার কাছ থেকে আর কোনো তথ্য উদ্ধার করা গেল না। রাত 8টার চোরের দল এ পর্যন্ত যাদের বাড়ির উপর হানা দিয়েছিল তাদের প্রত্যেককেই থানায় আহ্বান করা হলো 3টে বাক্সে পাওয়া চোরাই মালগুলো শনাক্ত করবার জন্যে। সেই বেলজিয়ামে প্রস্তুত রিভলভারটা দেখেই জনৈক মহিলা বললেন, ওটা আমাদের সম্পত্তি, চোরেরা আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছে, কিন্তু রিভলভারের ক্লিপটা তাড়াতাড়িতে বা ভুল করে নিয়ে যেতে পারেনি, এখনো আমাদের বাড়িতেই পড়ে আছে। তৎক্ষণাৎ ক্লিপটা আনিয়ে পরীক্ষা করে দেখা গেল রিভলভারের সঙ্গে তা খাপ খেয়ে যায় যথাযথভাবেই। কনলি বললেন, টিঙ্গো, রিভলভারটা আসলে তুমি কোনো মোটর গাড়ি থেকে চুরি করনি। তুমি যে রাত 8টার চোরেদেরই একজন, এইবার তার স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। তুমি কি এখনো মিথ্যা কথা বলতে চাও? না, ডেভিড টিঙ্গো আর মিথ্যে কথা বলতে চায় না, কিন্তু সে যেসব আজব কথা বলল তা শুনে গোয়েন্দারা চমৎকৃত হয়ে গেল। রাত 8টার চুরিতে তার জুড়িদার ছিল না অ্যান্ডি ক্লিং। টিঙ্গোর একমাত্র জুড়িদার হচ্ছে তার পিতা স্বয়ং। সে বলল, বাবা রোজ রাতে চুরি করবার জন্য আমাকে জোর করে সঙ্গে নিয়ে যেতেন। অনিচ্ছা সত্ত্বেও আমাকে তার সঙ্গী হতে হতো।
তাই রাত্রে স্যার আমি প্রায় পালিয়ে বেড়াতাম। ওই যেদিন আপনারা আমাকে থানায় নিয়ে আসেন, সেই দিনও আমি বাবার ভয়ে রাস্তায় মোটর গাড়িতে শুয়েছিলাম স্যার। সেই রাত্রেই ডেভিড টিঙ্গোর বাবা ধরা পড়ল। তার নাম বেঞ্জামিন টিঙ্গো। ধরা পড়েই সে অপরাধ স্বীকার করতে একটুও ইতস্তত করল না। সে এক অদ্ভুত চরিত্রের লোক, সত্যিকারের ডক্টর জেকিল ও মিস্টার হাইড। দিনের বেলায় ভালো চাকরি করে, মাহিনা পায় হপ্তায় 500 টাকা। সকলেই তাকে অত্যন্ত সাধু, ভদ্র, নম্র প্রকৃতির মানুষ বলেই জানে। সে যার পরনাই ধর্মভীরু। নিজের বাড়ির প্রত্যেক ঘরে রাখে একখানা করে বাইবেল। বেঞ্জামিন টিঙ্গো নিজের বাড়ির গুপ্তস্থান থেকে আরো 40,000 টাকার চোরাই মাল বের করে দিয়ে বললে, পুলিশ চারিদিকে ধরপাকড় করছে বলে ভয় পেয়ে আমি 3 বাক্স চোরাই মাল নদীর ধারে ফেলে দিয়েছিলুম। সেই সঙ্গে ভ্রমক্রমে গিয়েছিল আমার ছেলের চামড়ার ব্যাগটাও। কিন্তু এখনো গোয়েন্দাদের জন্য অপেক্ষা করে আছে নতুন নতুন বিস্ময়। বেঞ্জামিন টিঙ্গো নিজেই বলল, ফিলাডেলফিয়ার ডাক্তারদের উপর হানা দিয়েছিল আমরাই। অ্যান্ডি ক্লিনকে বিনা দোষে ধরা হয়েছে স্যার। উনি কিছু করেননি। বুড়ো জর্জ ব্রাউনকে রিভলভার দিয়ে আমি মেরেছিলাম। তাদের কথা যে মিথ্যে নয়, সেই প্রমাণ পেতেও বিলম্ব হল না। নির্দোষ ব্যক্তিরা মুক্তি লাভ করল, আসামিরা গেল কারাগারে। আর সেই ছোট্ট জর্জ ফ্রেডি টম, যে আবিষ্কার করেছিল চোরাই মালের বাক্স 3টে, সে উপহার লাভ করল একখানি বাইসাইকেল। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী গুপ্তধন। গল্প পাঠিয়েছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল এনামুল, নীল, কৌশিক, ইন্দ্রনীল, ঋতুপর্ণা, কৌস্তব, বর্ষা এবং শিশুশিল্পী শ্রীসায়। শব্দগ্রহণে দেবরাজ, আবহ নির্মাণে সায়ন, পোস্টার ডিজাইনে ম্যাজিক রেয়ন্স। শেষ হল হেমেন্দ্র কুমার রায়ের গুপ্তধন। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।